ট্রাম্প কিভাবে তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ক্ষেপে উঠেছে, তাকে কেউ না মানলেও কিভাবে ট্রাম্প একেবারে জোর করে বলছেন যে আমাকে মানতেই হবে, না মানলে পরে তোমার ওপরে ট্যারিফ চাপাবো, এই নীতিতে রয়েছেন ট্রাম্প। তবে এই করতে গিয়ে নিজের দেশের অর্থনীতিকে কার্যত একেবারে ধূলিসাৎ করে দিচ্ছেন। আমরা কথা বলছি বেশ কিছু বিষয় নিয়ে, চলুন আপনাদেরকে আমরা আরো একটা টুইট দেখাই যে কিভাবে যে গোল্ডেন ডোম নিয়ে তিনি যেমনভাবে তিনি কথা বলেছেন, সেই গোল্ডেন ডোমের প্রসঙ্গে তিনি কিভাবে থ্রেট ছুড়ে দিয়েছেন কানাডার দিকে। দেখুন, এই যে দেখুন, বলেছেন যে কানাডা গ্রিনল্যান্ডের ওপর দি গোল্ডেন ডোম নির্মাণের বিরুদ্ধে, যদিও দি গোল্ডেন ডোম কানাডার রক্ষা করবে, পরিবর্তে তারা চীনের সাথে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে, যারা প্রথম বছরের মধ্যেই তাদেরকে খেয়ে ফেলবে। সুভাষিস বাবুর সঙ্গে আমরা কথা বলছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সুভাষিস বাবু, এই যে বলছে যে আপনাকে খেয়ে ফেলবে, আমাদের কথা শোনো, না হলে কিন্তু চীন তোমাকে খেয়ে ফেলবে, কে কাকে খাবে সেটা কি এখন ঠিক করে দেবে ট্রাম্প? তার থেকেও মজার একটা জিনিস বোঝার খুব প্রয়োজনীয় আছে। ধরুন আপনার বাড়িতে চোর এলো, ঠিক আছে, চোর এসে আপনার বাড়িতে চুরিফুরি করলো, এবং চুরিফুরি করার পরে আপনার বাড়ির যারা কর্তা কর্ত্রী আছে তাদেরকে বলছে যে আমি একটা দারুণ কোলাপসিবল গেট লাগিয়ে দেবো, এবং আপনার জানলা টানলায় সব জায়গায় একটা দারুণ গ্রিল লাগিয়ে দেবো। যে এটা কোনো কথা? গোল্ডেন ডোম হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, মিসাইল থেকে বাঁচে, অত্যন্ত আধুনিক মেকানিজম, সো কল্ড আমেরিকান ভার্সন। হলিউডের কোন সিনেমাতে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এই গোল্ডেন ডোম দেখতে পাবো, যেভাবে তারা তাদের ডিফেন্সকে মার্কেটিং করে। যদিও সেই সেই মার্কেটিংকে তোয়াক্কা না করেই ওসামা বিন লাদেন গিয়ে দুটো টাওয়ার ভেঙে বেরিয়ে এসেছিল, তখন কিছুই কেউ করতে পারে। এবার এবার কথা হচ্ছে যে এই যে গোল্ডেন ডোম, আমি সেই, আমি ওই, আমি হ্যাঁ না, আমি তেনা, এইসব গল্প না দিয়ে ওরা জাস্টিফাই করার কোনো জায়গা নেই যে কেন তারা গ্রিনল্যান্ডের দিকে আগ্রহী, কেন ট্রাম্প বারংবার চায়না এবং কানাডা রিলেশনশিপ নিয়ে আগ্রহী। পয়েন্টটা হচ্ছে, আমি আপনাকে আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটাকে লোকাবার চেষ্টা করছে সেটা হলো আমেরিকান ইকোনমি ইজ অন দ্য ভার্জ অফ এ ফল। বাংলায় বলে দিচ্ছি, আমেরিকার গোটা অর্থনৈতিক পরিকাঠামো খুব তাড়াতাড়ি ধূলিসাৎ হয়ে যাবার মুখে। আমেরিকার ভিতরে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে সেখানকার ইকোনমি খুব তাড়াতাড়ি তলানিতে গিয়ে ঠেকতে চলেছে। এইটাকে বুঝে ডোনাল্ড ট্রাম্প এখন লুটপাট চালিয়ে বিশ্ব রাজনীতি থেকে এই লুটপাটের মধ্যে দিয়ে কিছু টাকা পয়সা যোগান করে রীতিমতো কিছু টাকা পয়সা অ্যাকিউমুলেট করে নিজের মুখ বাঁচাবার চেষ্টা করছে। দ্যাটস ইট। এই জিনিসটার জন্য কখনো তাদের গ্রিনল্যান্ডের রিসোর্স গুলোর উপরে নজর পড়ছে, কখনো তার নজর পড়ছে আপনার কানাডার দিকে, কখনো নজর পড়ছে নেপালের দিকে, কখনো নজর পড়ছে সৌদি আরবিয়ার দিকে, কখনো নজর পড়ছে ইউএইর দিকে, কখনো নজর পড়ছে ইন্ডিয়ার দিকে। তারা রিসোর্স চুরি করার জন্য, বিভিন্ন দেশে আক্রমণ করার জন্য নিজেদের শক্তিশালী প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমার বিশ্বাস আমেরিকান সেনেটের সুস্থ বুদ্ধি খুব তাড়াতাড়ি ফিরে আসুক এবং তারা বুঝুক যে কিভাবে এটাকে তারা ইন্টারনালি কন্ট্রাডিক্ট করতে পারে। এক্ষেত্রে আমেরিকান সেনেটের ভূমিকা ঠিক কি হতে পারে, যদি আমেরিকান সেনেট যদি নিজের দায়িত্ব যদি এবারে বা নিজের কাজ এবার যদি তারা দেখাতে শুরু করে, একটু জানতে চাইবো সুভাষিস বাবু। দেখুন, একটু একটু ইলেকশন প্রসেসটা অল্প একটু বুঝলে বোঝা যাবে। যেমন ধরুন, আমি ভারতের রেসপেক্টে বলছি, আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী কিন্তু সব জায়গা থেকে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়নি। নরেন্দ্র মোদী জিতেছে বারাণসী থেকে, উনি বারাণসীর এমপি, এবং উনার যে পলিটিক্যাল পার্টিটি আছে সেটি সব থেকে বেশি সিট পেয়েছে, তাই উনারা ডিসাইড করে নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার হিসাবে নির্বাচিত করেছে, ঠিক আছে। এবং বলতে পারেন ন্যারেটিভ বা এজেন্ডার ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার ছিল, দ্যাটস ইট। বাট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু সব জায়গা থেকে জিতে 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 ডোনাল্ড ট্রাম্পকে আসতে হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বেসিক্যালি সবকটা যারা তাদের সেনেট আছে, যাদের মেম্বার আছে, সবকটা এই মেম্বারের উপরে ডিপেন্ডেন্সি কিন্তু ইকুয়াল। যদি আজকে কোনো সেনেট বলে, যেখান থেকে ভোটগুলো অ্যাকিউমুলেট হয়, সেই সেনেট বলে যে আমরা আপনার কার্যপ্রণালীকে সমর্থন করি না, তাহলে কিন্তু তাকে সে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টেও তার সাপোর্ট নিয়ে যেতে পারে। এবং এই একটা একটা করে যদি ঘুরে যায়, ধরুন মেজরিটি অন্যদিকে চলে যায়, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করি একটা টাইম পিরিয়ডের মধ্যে বোঝাতে হবে
যে তার স্টেটাস অফ প্রেজেন্সটা এইখানে আছে। যদি সেটা না হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হবে, ইমপিচ করে এবং সরকার ফেলে দেওয়া যেতে পারে। যদি এই গভর্নমেন্ট ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আমি একথা বলছি, এখানে কিন্তু অবাক হবার কিচ্ছু নেই। এবং আপনি একটু জেডি ভান্সের স্টেটমেন্ট গুলো লক্ষ্য করুন, তুলসী গাবার্ডের স্টেটমেন্ট গুলো লক্ষ্য করুন। সেখানে গিয়ে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে মোস্ট অফ দিস স্টেটমেন্টস থেকে এটা প্রমাণিত হচ্ছে যে কেউ কিন্তু পরিপূর্ণভাবে যে ট্রাম্পের সব স্টেপকে সমর্থনযোগ্য বলছে তা নয়। তাদের চেয়ারের রেসপেক্টে সবাই কিন্তু কোথাও গিয়ে একটু সন্দেহের চোখে গোটা প্রসেসটা দেখছে। এবং সেনেট কিন্তু আমেরিকায় ইমপিচ আজকে করেনি এরকম নয়, করতেই পারে, এবং সেটা হলে অবাক হওয়ার কিছু নেই। একেবারে সুভাষিস বাবু, অবশ্যই সুভাষিস বাবু, আরো একটা যেটা বিষয় যে আমরা যদি একটুখানি বর্তমান সময় দেখি তাহলে কিন্তু ব্রিক্স এবারে পুরো বিষয়টার দিকে নজর রাখছে এবং ধীরে ধীরে যে ডলারের মানে ডলারকে সরিয়ে তার জায়গায় কি আসতে পারে তেমনও কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে একদিকে চলে আসছে ব্রিক্স মুদ্রার কথা, আরো একটা আমরা যেটা দেখলাম যে ডলারকে রিপ্লেস করার জায়গায় কিন্তু রুপোর ভূমিকাকেও কিন্তু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দেখুন, আমি একটা স্টেপ ওয়াইজ ওঠার কথা বলছি। এটা না লাফ মেরে ওঠার মতো কোনো বিষয় নয়, এটা না ধাপে ধাপে হবে। কারণ ডলার হচ্ছে এমন একটা বলতে পারেন ইকোনমিক ইনফেকশন আজকের ডেটে, যেটা সব শরীরের ভিতরে কোনো না কোনো ভাবে সেটা ঢোকা আছে, মানে আছে, উপযুক্ত ভাবে আছে। এবার পয়েন্টটা হচ্ছে ডলার যদি ধরুন আমি তর্কের খাতিরে ধরেই নিলাম রিপ্লেস করতে হবে, সেটা ওয়ান ফাইন মর্নিং অল অফ আ সাডেন কোনো দিন সম্ভব। সেটা রিপ্লেস করতে গেলে স্লো ভাবে, স্লো মুভমেন্টের দ্বারা রিপ্লেসমেন্ট হবে। কিভাবে হবে আমি বলছি। প্রথম যেই স্টেপটা হওয়া প্রচন্ড ভয়ানক, সেটা হচ্ছে ট্রানজাকশনাল ওয়্যার গুলো, যেগুলো মানে ওয়্যার ট্রানজাকশন গুলো, যেইগুলো হচ্ছে বিভিন্ন রকম গেটওয়ে গুলো, সেইগুলো আস্তে আস্তে যে বারবার ব্রিক্স এর মাধ্যমে বলা হচ্ছে লোকাল কারেন্সি ডিপেন্ডেন্ট হয়ে যাও, অর্থাৎ যে যার লোকাল কারেন্সিতে ট্রানজাকশন করা শুরু করো। অর্থাৎ সেখানে ডলারের ইনভলভমেন্ট অলরেডি কমতে শুরু করলো। এইবার এই লোকাল কারেন্সির ইনভলভমেন্ট হয়ে যাওয়া মানে যে যার নিজের লোকাল কারেন্সির ভ্যালু তৈরি করতে শুরু করলো, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ভ্যালু অ্যান্ড আপনার অর্গানিক ভ্যালু ক্রিয়েট করতে শুরু করলো। এর পরবর্তীকালে যেটা ঘটবে সেটা হলো এই ভ্যালু ক্রিয়েশনটা যত অ্যাকিউমুলেট করতে থাকবে তত কিন্তু ফুলে ফেঁপে উঠবে বিভিন্ন দেশের ইকোনমি। এবং এই স্টেপটা কারা নিচ্ছে? ব্রিক্স নিচ্ছে। সুতরাং ব্রিক্স একটা ন্যারেটিভ দিয়ে দিচ্ছে যে যারা আমাদের সাথে আছো এবং যারা আমাদের সাথে জুড়তে চাইছো, এদের সবাইকে একটা বার্তা দিয়ে দিচ্ছে যে আমাদের সাথে জুড়লে এমন একটা নেটওয়ার্ক স্টার্ট হবে, যেই নেটওয়ার্কটা কিন্তু আমরা আস্তে 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 নিজেদের লোকাল কারেন্সি গুলোকে টাইট করতে থাকবো। যত নিজেদের লোকাল কারেন্সি টাইট হবে, যত নিজেদের লোকাল কারেন্সি আরো পাওয়ারফুল হবে, তত আমাদের ডিপেন্ডেন্সি অন ডলার কমবে।